বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা এবং দর্শক, কাছের এবং দূরের আপনারা যে যেখানেই থাকেন না কেন, আপনাদের সবাইকে আমি জানাচ্ছি সাদর অভিনন্দন প্রবাসী পরিবারের পক্ষ থেকে। আজকে আমি সিঙ্গাপুর সম্বন্ধে যে কথাগুলি বলতে চাচ্ছি সেটা হলো কোভিডের আগে এবং পরে সিঙ্গাপুরের পরিস্থিতিটা কী। আপনারা সবাই জানেন যে প্রাকৃতিক যে দুর্যোগটা, যে মহামারী সারা বিশ্বই ক্ষতিগ্রস্ত হয়েছে, জীবনের দিক দিয়ে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, অর্থনৈতিক দিক দিয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সিঙ্গাপুরও তার বাইরে না, তবে সিঙ্গাপুরের ব্যাপারটা একটু আলোচনার বিষয় এই কারণে যে সারা বিশ্বেরই ধনী গরিব মধ্যবিত্ত উচ্চবিত্ত অন্তত অন্য কোনো দেশে যাওয়ার স্বপ্ন দেখলে না দেখতে পারলো, চিন্তা ভাবনা না করতে পারলো, সিঙ্গাপুরে একটু সবাই আসতে পারে, ঘুরতে পারে। বা ব্যয়বহুল হলেও সিঙ্গাপুরের স্বাস্থ্য ব্যবস্থা ভালো, চিকিৎসার জন্য, শিক্ষার জন্য, ব্যবসার জন্য বলা চলে সারা ওয়ার্ল্ডের মধ্যে সিঙ্গাপুর একটা হাব। এই হাবটাকে কেন্দ্র করে সারা বিশ্বটা এক ধরনের মডিফাই হচ্ছে সিঙ্গাপুর থেকে। যত বড় বড় ব্যবসা, যত বড় বড় যা কিছুই হোক, কনফারেন্স হোক, মিটিং হোক, যা কিছুই হোক, এই সব কিছুই হচ্ছে কিন্তু এই সিঙ্গাপুরে। কেন সিঙ্গাপুরটা সমস্ত দেশের মধ্যেই সিঙ্গাপুরের প্রতি দৃষ্টি একটা অন্যরকম। আসলে সিঙ্গাপুরের নিজস্ব কোনো উৎপাদন নাই। আমাদের বাংলাদেশ বা অন্যান্য দেশে যেমন খনিজ পদার্থ আছে, কৃষি আছে, গার্মেন্টস আছে, বিভিন্ন ধরনের উৎপাদনমুখী অনেক সংস্থা আছে, কিন্তু সিঙ্গাপুরে এই ধরনের কোনো কিছুই নাই। এই সিঙ্গাপুরটা চলতেছেই শুধু সেবা এবং সার্ভিস দিয়ে। এই সার্ভিস সেক্টরটাই সিঙ্গাপুরের প্রধান উৎস এবং এখানে কোনো লাইফ সিকিউরিটি খুব ভালো। এখানে পর্যটক যারাই আসে খুব নিরাপত্তার সাথেই এখানে আসে, থাকে, স্বাচ্ছন্দ্যে তারা নিজেদেরকে আনন্দটাকে উপভোগ করে। এই সব কিছু মিলে তারা একেবারে খারাপ না, যার কারণে এই সিঙ্গাপুরের প্রতি প্রত্যেকটা মানুষেরই দৃষ্টি থাকে একটু বেশি। কিন্তু আজকে সেই সিঙ্গাপুরের অবস্থা এমন এক জায়গায়, হয়তো আপনারা বহির্বিশ্ব থেকে সব কিছুই জানতে পারতেছেন, যে সরকারি হিসাব মতে আমরা যতটুকু জানতে পেরেছি প্রতি বছর কমপক্ষে 4 কোটি পর্যটক সিঙ্গাপুরে প্রবেশ করে। তারা শুধু ঘোরার জন্য আসে না, এর মধ্যে চিকিৎসার জন্য, শিক্ষার জন্য, কনফারেন্স আছে, ব্যবসায়িক আছে, সব কিছু মিলা 4 কোটির অধিক লোকজন প্রতি বছর সিঙ্গাপুরে ঢুকে এবং বের হয়। এরা পার্মানেন্টভাবে কেউ থাকে না, তারা 1 সপ্তাহ, 10 দিন, 15 দিন, 5 দিন, 2 দিন থাকে এবং যার যার দেশে চলে যায়। এই যে 4 কোটি লোকের আসা যাওয়ায় এখন সেই 4 কোটি লোকের আজকে গত জানুয়ারির থেকে আজকের এই জানুয়ারি 1 বছরের মধ্যে একটা পর্যটক ঢোকার কোনো ব্যবস্থা নেই। তাহলে এখন চিন্তা করেন কি পরিমাণ অর্থ সংকট এবং ক্ষতিগ্রস্ত অবস্থা সিঙ্গাপুরে দেখা দিয়েছে। কোভিড-19 যখন খুব মারাত্মকভাবে আঘাত করে সারা বিশ্বে, তখন সিঙ্গাপুর সরকার, আমরা যারা স্থানীয়ভাবে আছি বা ব্যবসা বাণিজ্য করতেছি বা শ্রমিক আছি, কোনো না কোনোভাবে আমাদেরকে প্রণোদনা দিছেন, বিভিন্নভাবে আর্থিক সাহায্য দিছেন, অনেক রকমের। কিন্তু এটা 2-3 মাস আমরা সবাই পাইছি, কিন্তু এখন ব্যবসা বাণিজ্য নাই, এখন সে আগের মতন ব্যবস্থাও নাই। এই পরিস্থিতিতে সরকারও আমাদের অন্য কোনোভাবে অর্থনৈতিক সাহায্য করতেছে না, কিন্তু আমরা এখন পড়ে গেছি সবচেয়ে বড় সমস্যার মধ্যে। সেই সমস্যাটা হলো যে আমরা যে অর্থনৈতিক সংকটে ডে বাই ডে পড়তেছি, এই অর্থনৈতিক সংকট সামনে মনে আরও প্রকট হয়ে যাবে। তাই সামনে জানি না, আল্লাহই জানে আমাদের ভাগ্যে কী আছে। বহির্বিশ্বের সাথে সিঙ্গাপুরের যতদিন যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক না হবে, ততদিন আমাদের অর্থনৈতিক সচলতা ফিরে পাওয়া খুব কষ্টকর। অন্যান্য দেশের বেলায় কষ্টকর হলেও সিঙ্গাপুরটা একটু সারা বিশ্বের চেয়ে আলাদা, কারণ এই দেশে একটা মেলার মতো, এখানে মেলায় ঘুরতে আসে, বেড়াইতে আসে, এইটাই তাদের ইনকাম। সেই ইনকামটা যখন বন্ধ হয়ে যায়, তখন আমরা স্থানীয়ভাবে এখন যারা আছি, হয়তো অন্যান্য দেশের তুলনায় নিরাপদে আছি, স্বাস্থ্যের দিক দিয়ে, পরিবেশের দিক দিয়ে, সব কিছু দিয়ে,
কিন্তু এইভাবে যদি আর বেশ কিছুদিন চলে তাহলে বড় ধরনের একটা অর্থমন্দা দেখা দিবে, যা কুলায় ওঠা আমাদের জন্য সমস্যা হয়ে যাবে। আপনাদের সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। এখন আমি অন্য প্রসঙ্গে আসছি যে আমরা সিঙ্গাপুরে কিভাবে আছি। লকডাউনের আগে সিঙ্গাপুরে দৈনন্দিন জীবনটা ছিল খুব ব্যস্তময় এবং সময়টা ভালোই কাটতো। লকডাউনের পর থেকে যাই হোক প্রথম 2-3টা মাস খুব মানসিক চাপ, চিন্তাভাবনা, আত্মীয় স্বজনের চিন্তাভাবনা, নিজেরা বাঁচব কি না, পরিবারের সাথে দেখা হবে কি না, সব প্রত্যেকটা মানুষেরই, শুধু আমার একা না। আমরা প্রবাসে যারা ছিলাম বা দেশে যারা ছিলেন সবাই আমরা আতঙ্কে ছিলাম। বাংলাদেশেও এই রোগের আক্রান্ত হয়েছে, পৃথিবীর সব দেশেই, এমন কোনো দেশ বাদ নাই যে দেশে এই রোগে আক্রান্ত না হয়েছে। তা আমরা সিঙ্গাপুরে স্বাস্থ্যবিধি মেনে আগেও যেমন চলছি এখনও ঠিক কড়া নিরাপত্তার সাথে আমরা মেনটেন করতেছি। এদিক দিয়ে কোনো সমস্যা নাই। এখন সবচেয়ে বড় সমস্যা হয়ে গেল ওই যে কিছুক্ষণ আগে বললাম যে সিঙ্গাপুরটা হলো একটা মেলার মতো জায়গা। সারা বিশ্বের লোকজন এই দেশটার প্রতি একটু আকর্ষণ বেশি, সহজে আসতে পারে, নাতিশীতোষ্ণ ওয়েদার, এখানে খুব শীতও না খুব গরমও না, ছেলে মেয়ে ফ্যামিলি নিয়ে ভ্রমণে আসে, তারা খুব এনজয় করে, জীবনটাকে খুব সুন্দরভাবে তারা এনজয় করতে পারে। সিঙ্গাপুরের নিরাপত্তাটা খুব ভালো। আপনি রাত দিন 24 ঘন্টা যেখানেই যান, শপিং করেন বা আপনি ঘোরাফেরা করেন, রাস্তাঘাটে চলাফেরা করেন, ট্যাক্সিতে উঠেন, কোনো সমস্যা নাই। সরকার সেই ধরনের ব্যবস্থা করে দিছে। তারপরে কদাচিৎ 2-4টা দুর্ঘটনা যে কখনো ঘটে না তা না। তবে একটা কথা কি, পৃথিবীর যে কোনো দেশেই যান বা যে দেশেই থাকেন, আপনি নিজের নিরাপত্তাটাকে যদি আপনি নিজে বিবেচনা না করেন, নিজে সতর্ক না হন, পৃথিবীর কোনো প্রশাসনই আপনাকে ওই নিরাপত্তা দিতে পারবে না। যেমন সিঙ্গাপুরে আমরা রাত দিন 24 ঘন্টা চলাফেরা করি, আমরা জানি এটা নিরাপদ। এই কারণে যদি জানি এই জায়গাটা নিরাপদ না, তাহলে আমার সেই জায়গাটা যাওয়াটা আমার উচিত হবে না। এইটাই আমাদের হলো ভেবে দেখার ব্যাপার। তো সিঙ্গাপুরটাকে সবাই এই কারণেই পছন্দ করে যে এখানে রাত দিন 24 ঘন্টা খুব কড়া নিরাপত্তার মধ্যে থাকে, যার কারণে মানুষ এখান থেকে বিদেশ থেকে যে দেশ থেকে আসুক তারা একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আবার সিঙ্গাপুর একটু প্রবলেম আছে, যেমন যত্রতত্র সিগারেট খাওয়া যায় না, ময়লা ফেলা যায় না, বা জোরে চিৎকার করে কথা বলা যায় না, বা কোনো জায়গায় কোনো খাবার আনতে গেলে বা যে কোনো অফিসের কাজ করতে গেলে আপনার নিয়ম অনুযায়ী আপনাকে লাইন ধরতে হবে, সময়ের জন্য অপেক্ষা করতে হবে। আপনার পকেটে অনেক টাকা আছে, আপনি ধনী অথবা আপনি অনেক প্রভাবশালী, এই জায়গায় সেটা কার্যকরী হয় না। এখানে সবাই সবাইকে মানুষের মতোই মনে করে। একটা জায়গায় যদি কেউ কিউ ধরে, কেউ লাইন দেয়, সেখানে যদি কোনো প্রভাবশালী ব্যক্তিও আসে, তাকে ওই সিরিয়াল মেনটেন করে এই স্বাভাবিক নিয়মে তার চলতে হবে। সেও এটা ইতস্ত বোধ করে না, বা সামনে পিছে যারা আছে তারাও ইতস্ত বোধ করে না, কারণ এটা আমাদের একটা প্র্যাকটিসের মধ্যে এসে গেছে। তো সিঙ্গাপুরের এইভাবে আমাদের স্বাভাবিক জীবনযাপন চলতেছিল। আপনারা যারা সিঙ্গাপুর আইসা গেছেন বা দেখে গেছেন তারা সবাই জানেন, এটা আমার বলার কিছু নাই। তবে যারা জানেন না, যারা সিঙ্গাপুর কখনো আসেন নাই, তাদের জন্য আমার এই কথাগুলো। এবং সিঙ্গাপুরের নিয়ম শৃঙ্খলা, আপনার হসপিটালাইজেশন, এডুকেশন বা ভ্রমণ, যা কিছুই বলেন, আপনি সব কিছুর মধ্যেই একটা শৃঙ্খলা আছে। আপনি যে কোনো জায়গায় যান, যে কোনো অবস্থাতেই পড়েন, যে কোনোভাবেই আপনি চলাফেরা করেন, আপনার ব্যক্তি স্বাধীন মতো, এখানে কেউ আপনাকে বাধা দেওয়ার নাই। তো সিঙ্গাপুরের বিশ্লেষণ করার মতন ভাষা আমার নাই। আপনারা অনেক অভিজ্ঞ, অনেক শিক্ষিত, অনেক জ্ঞানী লোক অনেক আছেন, হয়তো আমার এই কথাগুলি যারা শুনতেছেন তাদের মধ্যে থাকতেও পারেন। আমি তাদের মতন জ্ঞানী অভিজ্ঞ না, তবু আমি একজন সাধারণ মানুষ হিসাবে আজকে যে কোনো প্রয়োজনীয় হোক আপনাদের সামনে আমি আসছি আপনাদের সাথে থাকার জন্য। এই জন্যই হয়তো আমার এই কথাগুলি বলা, হয়তো যারা জানেন না তাদের জন্য অনেক জানতে পারতেছেন। আর যারা জানেন তারা তো জানেনই, তাদের উদ্দেশ্যে আমার বলার কিছুই নেই। তারা তো স্বচক্ষে দেশের সব কিছু দেখে গেছেন। এখানে বেশি বাড়ায় বলারও কিছু নাই, কমায় বলারও কিছু নাই। তো এখন আমরা কি অবস্থায় আছি, এই কোভিডের কারণে দেশটা না শুধু সারা পৃথিবীটা যেভাবে মানব ক্ষতি, অর্থনৈতিক ক্ষতি হয়েছে বা হচ্ছে, খোদা না করুক
যদি ভবিষ্যতে আরও এইভাবে কন্টিনিউ চলতে থাকে তাহলে জানি না আমাদের ভাগ্যে কি আছে বা পৃথিবীর অন্যান্য জায়গার কোন জায়গায় কি অবস্থা আছে। অর্থনৈতিক মন্দা তো চলতেই আছে। আমরা যারা ছোট ব্যবসায়ী আছি সিঙ্গাপুরে, তারা ঘর ভাড়া, কর্মচারী বেতন, বিদ্যুৎ বিল, নিজের পার্সোনাল খরচ, পারিবারিক খরচ এখন মিটাইতে যায় কিন্তু আমাদের হিমশিম খাইতে হইতেছে। আর আমরা তো সিঙ্গাপুরে যারা বসবাস করি কখনো মজুদ রাখার পরিকল্পনা জীবনেও করি নাই, যে বিপদ আপদ আসতে পারে ঘরে 10টা টাকা রাখি, যখন যা কামাই তাই খরচ করে ফেলি, 10টা টাকা বেশি থাকলে কিছু কিনে ফেলি, বাড়িতে পাঠাই। এইভাবেই কিন্তু আমাদের জীবনটা চলে। আমরা কিন্তু জীবনে এইভাবে প্রস্তুত ছিলাম না যে হঠাৎ করে অনেকগুলি টাকার দরকার হবে এবং এই পরিবেশ আসবে, এই পরিস্থিতিতে আমাদের সেটা মোকাবেলা করার খুব প্রয়োজন হয়ে পড়বে। তা আমরা তো সেই ব্যবস্থা করতে পারি নাই, যার কারণে আমাদের একটু সমস্যা হয়ে যাইতেছে। তো সিঙ্গাপুর সরকার আমাদেরকে কোভিডের যখন মানে পুরোপুরিভাবে মানে লকডাউন সার্কিট শুরু হয়ে গেছে, সার্কিট ব্রেকার শুরু হয়ে গেছে, তখন আমাদের সিঙ্গাপুরিয়ান যারা তাদেরকে একটা প্রণোদনা দিছে প্রত্যেককে। তারপর কিছু ভাতা এদিক সেদিক করছে। আমাদের ব্যবসায়ের যারা আছে তাদেরকেও অনেক সার দিছে, অনেক সুবিধা আছে। বিভিন্নভাবে দেওয়ার পরও একটা জিনিস বিবেচনা করে দেখেন, একটা সরকার যত দেয়, যত সাহায্যই করুক, কিন্তু আপনার প্রয়োজনের যে জিনিসগুলি সেগুলি কি আর সরকার সবসময় দিতে পারে? বিপদে আপদে হয়তো সাময়িক একটা পথ চলার কোনো ব্যবস্থা করে দিতে পারে, হয়তো কোনো সরকার বেশি দেয়, কেউ একটু কম দেয়, এর বেশি তো আর সম্ভব না। কিন্তু আমাদের নিত্য নৈমিত্তিক যে পারিবারিক খরচ, ছেলেমেয়ের খরচ, আমাদের চিকিৎসার খরচ বা আমাদের অন্যান্য খরচ, এগুলি তো আর আসে না। এখন আমাদের কথা হলো যে সিঙ্গাপুরের বর্তমানে যে অবস্থা চলতেছে তারপরও সরকার পিছিয়ে নাই। সরকার স্বাস্থ্য রক্ষার্থে যত রকমের অর্থনৈতিক ক্ষতি সাধন হওয়া সত্ত্বেও আপ্রাণ চেষ্টা চালায় যাচ্ছেন দেশের জনগণ যেন সুস্থ থাকে, ভালো থাকে। কি পরিমাণ ক্ষতি হচ্ছে সারা বিশ্বের মধ্যে এবং সিঙ্গাপুরের মতো দেশে, যেখানে জানেন যে বছরে 4 কোটি ভ্রমণ করার জন্য এই দেশে আসে। শুধু ভ্রমণ না, স্বাস্থ্য খাতের জন্য, চিকিৎসার জন্য, শিক্ষার উচ্চশিক্ষার জন্য, কনফারেন্সের জন্য, ব্যবসায়ের জন্য বিভিন্নভাবে সিঙ্গাপুরটাকে মানুষ ব্যবহার করে। আজকে আমি যখন এই ভিডিওটা রেকর্ডিং করতেছি, আজকে সিঙ্গাপুরে আজকে 28 তারিখ জানুয়ারির, আজকে আমাদের সিঙ্গাপুরের প্রেসিডেন্ট জনাবা হালিমা বেগম উনি নিজে ভ্যাকসিন নিয়েছেন এবং আজ থেকে শুরু হয়েছে সিঙ্গাপুরের সিনিয়র সিটিজেন যারা, তারা স্বেচ্ছায় যায় এই ভ্যাকসিন দেওয়ার কর্মসূচিটা শুরু করেছেন এবং আমাদের সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী মিস্টার লি হিসান লং তিনি পর্যবেক্ষণ করতেছেন সশরীরে। এটা একটা আমাদের সুসংবাদ। হয়তো আমরা ধীরে ধীরে এভাবে পেয়ে যাব। উনিও আশাবাদ ব্যক্ত করতেছেন হয়তো আস্তে আস্তে ক্রমান্বয়ে। তবে আমাদের সাধারণ নাগরিকরা ভ্যাকসিনটা পাইতে গণহারে ভ্যাকসিনটা পাইতে সম্ভবত মার্চ এপ্রিল পর্যন্ত লাগতেও পারে, এটা অনুমান আমরা করতে পারতেছি এবং এটা বোঝা যাইতেছে যে এরকম হইতে পারে। যাই হোক, এখন পর্যন্ত আমরা মোটামুটি সুস্থ আছি, আল্লাহ পাক আমাদেরকে ভালো রাখছে। জন্ম হইলে মৃত্যু হবে এটা তো পৃথিবীর সবাই জানে এবং সবাই মাইনেও নেয়, কিন্তু এবারের মৃত্যুটা নিয়ে মানুষের ভয় ছিল একটু অন্যরকম। কারণ এবারের মৃত্যুটা ছিল যে কেউ কাছে যাইতো না, স্বামী অসুস্থ হইলে স্ত্রী যাইতে পারে না, স্ত্রী অসুস্থ হলে স্বামী যাইতে পারে না, সন্তান অসুস্থ হইলে মা বাবা যাইতে পারে না। আমি জানি না, আমার নিজস্ব জ্ঞানের মেধার থেকে আমি বলতেছি যে একটা রোগী যখন রোগ হয়, তার পাশে যদি অন্যের সন্তান ডাক্তার যাইতে পারে, নার্স যাইতে পারে, অথবা ভলেন্টিয়ারি যারা তাদেরকে সৎকার করার জন্য যাইতে পারে বিভিন্ন ধরনের প্রোটেকশন দিয়ে, তাইলে তার স্ত্রী, তার সন্তান বা তার পিতা বা তার মাতা কেন সেইখানে যাইতে পারবে না? কেন এই আতঙ্কটা আমাদের ভিতরে কাজ করছে?
মূল কাজ করছে হলো আমাদের সামাজিক বা রাষ্ট্রীয় কিছু নির্দেশনা এবং আমাদের অন্তরের দুর্বলতা। আমরা এই জিনিসটা খেয়াল করি নাই যে একটা লোক 50টা বছর পরিবারের জন্য কন্ট্রিবিউশন করলো, অথচ এই সামান্য একটু অসুখের কারণে বউ ছেলে মেয়ে বাড়ি ছেড়ে পলায় গেছে, এরকম ঘটনার খবর আমরা পাইছি। কিন্তু এটা কি হওয়া উচিত ছিল? যুগ যুগ ধরে পৃথিবী যতদিন, যেদিন সৃষ্টি হয়েছে সেদিন থেকে আজকে পর্যন্ত মহামারী পৃথিবীতে আসছে, মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু এইভাবে প্রেমহীন মৃত্যু, আদর যত্নহীন মৃত্যু পৃথিবীতে আমরা তো অল্প দিন যাবত আসছি, অতীত হয়েছে কিনা আমি জানি না, কোনো ইতিহাসে নাই। আগে দেখতাম মানুষের পক্স হইতো, 6 মাস 3 মাস 4 মাস বিছানায় পড়ে থাকতো মুসুরি টানায়, তার আত্মীয় স্বজনরা তাদের সেবা যত্ন করতো, ডায়রিয়া হইতো, বিভিন্ন বড় ধরনের অসুখ বিসুখ হইতো, কিন্তু তখন আত্মীয় স্বজনদের কিন্তু পালাইতে দেখি নাই। এমনকি কুষ্ঠরোগ পর্যন্ত হইতো, তাদেরকেও বাড়িতে রাখতে না পারলে অন্য জায়গায় একটা জায়গা করে দিলেও তাদের খাবার দাবার খোঁজ খবর নিত। কিন্তু দেখেন এই কোভিড-19 আমাদেরকে এমন একটা শিক্ষা দিয়ে গেছে যে আমরা এত আপন, এত কাছের, এত জীবনযাপন করতেছি, অথচ তা কিচ্ছু না। তবে আসল সব কিছু সত্য কি আল্লাহ। আপনি যদি যে ধর্মেরই হয়ে থাকেন, আপনার সেরা হচ্ছে আপনার গড, আল্লাহ, যেই হোক। তা আমাদের জন্য আল্লাহই শ্রেষ্ঠ। তবে একটা কথা পৃথিবীতে মনে রাখবেন, একটা মানুষের জন্য পৃথিবীতে সবচেয়ে বেশি প্রয়োজনে, বেশি আপন, সেটা হলো পরিবার। এই পরিবারের উপরে আর হচ্ছে রিলিজিয়ন। আপনার ধর্ম, আপনি যেখানেই যান, আপনি যে ধর্মেরই হন, এই ধর্মটা আপনার বন্ধু, আপনার সাথী, আর আপনার সবচেয়ে আপনজন হলো আপনার পরিবারের সদস্যরা। এই দুইটা জিনিসই মানুষের সবচেয়ে কাছের। তার মধ্যে এইবার সেই পরিবারকেও বিচ্ছিন্ন করে ফেলাইছে এই কোভিড রোগে। কারণ আমাদের মধ্যে ভালোবাসার অভাব, পরিবেশ পরিস্থিতির কিছু অভাব ছিল, যার কারণে আমাদের মধ্যে একটা আতঙ্ক ছড়ায় যাওয়ায়, আতঙ্ক যতই আসুক, আমার বাবা অসুস্থ হয়ে গেছে, একজন ডাক্তার যদি তাকে চিকিৎসা করতে যাইতে পারে, আমি কেন সেখানে প্রোটেকশন দিয়ে যাইতে পারবো না? রোগে কি বলা আছে যে সে ডাক্তার দেখে তারে ধরবো না আর আমি তার ছেলে দেখে আমাকে ধরবে? না, আসল কথা কি, রোগটা আমাদের ভিতরে। বর্তমানে করোনায় আক্রান্ত যত না মানুষ, করোনার রোগে যত না আক্রান্ত, তার চেয়ে করোনার মানসিক রোগে আক্রান্তর সংখ্যা বেশি। আমাদের এখান থেকে বেরিয়ে আসতে হবে। প্রতিদিন চলার সময় আমাদের চলা বলা, আমরা প্রত্যেক দিন ঘুমের থেকে ওঠার পর আমরা ঘুমে যখন আসি, তখন কি আমরা বলতে পারি কালকে সকালটা আমরা দেখতে পারবো? তাহলে প্রত্যেকটা মানুষই তো প্রতিদিনই তো আমরা মারা যাইতেছি এবং যাইতেও পারি, এটাই সত্য, চিরন্তন সত্য। তাহলে এটা ভয় কেন আমাদের? তা আমি অনুরোধ করব, আপনারা যে যেখানেই থাকেন, কোনো আপনজন, আত্মীয় স্বজন যদি অসুখে পড়ে, আরে সবাই তো একদিন মরবে, হয়তো কেউ আগে আর পড়ে, কিন্তু একটা মানুষ সারাটা জীবন যেখানে কন্ট্রিবিউশন করলো ছেলে মেয়ের জন্য, বা একজন মা কন্ট্রিবিউশন করলো তার সন্তান স্বামীর জন্য, অথবা বোন করলো, অথবা স্বামী করলো, এই যে তাদেরকে অবমাননা করা, তাদেরকে ভয়ে পালানো, একজনকে বাঁচার, শুধু বাঁচার অন্বেষা আছে, শুধু আমি বাঁচবো। হ্যাঁ, ছোট শিশু বাচ্চা থাকলে তাদেরকে তো সব অসুখের সময় আড়াল রাখতে হয়। একটা ঔষধের ডিবা রাখলেও তো শিশুদের থেকে আড়াল রাখতে হয়, সেটাকে আমি বলতেছি না। আমি বলতেছি যে আমাদের মধ্যে এই মনুষ্যত্ব কীভাবে আসলো। তো যাক, আমি কিন্তু অন্য প্রসঙ্গে এসে গেছি ইমোশনের কারণে। এখন সিঙ্গাপুরে আমরা অর্থনৈতিক অবস্থা যেভাবে আমাদের চলতেছে, আপনারা বহির্বিশ্বে যারা আছেন, অপেক্ষায় আছেন, সিঙ্গাপুরে আসবেন, আবার ঘুরবেন, ইনশাল্লাহ আমরাও আশা করি সেই দিন আসুক, সবাই আবার আসেন, আমরাও বাড়িতে যাওয়ার চেষ্টা করতেছি, বাড়ির যেন যাইতে পারি, আপনজনদের সাথে যেন আবার মিলতে পারি। কিন্তু এখন কথা হলো যে এখনও সেই সিচুয়েশনটা এখনও আসেনি। এখন আমরা সিঙ্গাপুর থেকে দেশের বাইরে যে দেশেই যাইতে পারবো। কোনো দেশে ঢুকতে গেলেও 15 দিন কোয়ারেন্টাইন থাকতে হবে, আবার সিঙ্গাপুরে ব্যাক করতে গেলেও আমার 15 দিন কোয়ারেন্টাইন থাকতে হবে। তাহলে আমি 2 দিনের জন্য যদি দেশের বাইরে কোথাও যাই, আমাকে 1 মাস আমাকে এক রকমের বন্দি জীবন কাটাইতে হবে। তো সেই জায়গার চাইতে এখন আমি মুভমেন্ট করতেই পারতেছি না, ইচ্ছা থাকা সত্ত্বেও। যেমন আপনজনদের কাছে আসতে পারতেছি না, আপনজনরাও আমাকে জোর করে ওইভাবে তাগাদা দিতে পারতেছে না, তুমি আসো না কেন, কিন্তু মন তো চায়। তাছাড়া সিঙ্গাপুরে যে সমস্ত শ্রমিক ভাইরা আছেন, চাকরি বাকরি করেন, তাদেরকে যথেষ্ট সিঙ্গাপুর সরকার কেয়ার নিচ্ছেন,
তাদের থাকা খাওয়ার ব্যবস্থার কিছুটা পট্ট পরিবর্তন হচ্ছে। আমাদের বাংলাদেশের হাই কমিশন আছেন, হাই কমিশনার কর্তৃক বিভিন্ন সময় বিভিন্নভাবে আমাদের যে শ্রমিক যারা আছে তাদের সাথে যোগাযোগ রাখে বা তাদের বিপদ আপদে পাশে দাঁড়ায়, কিছু না কিছু চেষ্টা সবাই করতেছে। তে আমরা সকল চেষ্টার উপেক্ষা করে এখন সবচেয়ে বড় যে সমস্যাটা, সেই সমস্যাটা হলো আমাদের অর্থনৈতিক দুরবস্থা। এটাকে কাটায় ওঠার জন্য সরকার যথেষ্ট চেষ্টা করতেছে যে এটাকে কিভাবে কাটায় ওঠা যায়। আপনারা বিশ্বাস করবেন কিনা আমি জানি না, যারা সিঙ্গাপুরে সচরাচর আসা যাওয়া করছেন বা সিঙ্গাপুর সম্বন্ধে আপনাদের ধারণা আছে, তাহলে আপনারা হয়তো অর্চার্ড রোডে গেলে এখন মোটামুটি ভয়ই পাবেন। কারণ সেখানকার বড় বড় শপিং মলগুলি ভয় পাওয়ার মতোই, মানে 100টা দোকান থাকলে হয়তো সেখান থেকে 20টা কি 25টা দোকান আছে, আর অনেক দোকান বন্ধ হয়ে গেছে। অনেক দোকান তারা ব্যবসা বাণিজ্য গুটায় চলে গেছে, বাতিও জ্বলে না। এটা বিশ্বাস করেন বা না করেন আমি জানি না, আমি স্বচক্ষে এবং প্রত্যক্ষদর্শী। আপনারা হয়তো আসলে যদি এই মুহূর্তে কেউ আসেন, হয়তো সিঙ্গাপুরের এই দৃশ্যগুলি যদি দেখেন, এই যে বড় বড় 5 স্টার হোটেলগুলি রাত্রে বাতি জ্বলে না, তার মানে কি লোক নাই। আপনি যান না সি বিচে যান, আপনি কোনো ট্যুরিস্ট স্পটে যান, যেখানেই যাইবেন স্থানীয় কিছু লোক আছে যারা বাচ্চা কাচ্চা নিয়ে একদম বোরিং হয়ে গেছে। অনেক মানে বাচ্চাদের যন্ত্রণা সহ্য করতে না পারে কিছু কিছু ফ্যামিলি এখন বেরোয়, তারপরও যথেষ্ট প্রোটেকশন দিয়ে। আর এই নাকের মধ্যে মাস্ক লাগাইয়া আপনি বাইরে কতক্ষণ ঘুরতে পারেন, তার মধ্যে একটু গরম লাগে, ঠান্ডা লাগে, ঘাম থাকে, এর মধ্যে থেকে আপনি কতক্ষণ আপনি নিজেকে এইভাবে রাখতে পারেন। কিন্তু মজার ব্যাপার কি জানেন, ছোট ছোট শিশু বাচ্চারা 3-4 বছরের বাচ্চাদের নাকের মধ্যে এই যে মাস্কটা দিয়ে রাখছে, এরা কিন্তু ফেলতে চায় না। আমি ছোটোবেলায় দেখছি একটা ছোটো বাচ্চার মুখে একটা কিছু পড়লে হাত দিয়ে ছিঁড়ে ফেলায়, ছুটে ফেলায়, কিন্তু আমি একটা বাচ্চাকেও দেখলাম না। এদেরকে মানে মনে হলো যে এরা একটা এইটা নিয়েই জন্ম নিছে, এইটাই এদের প্র্যাকটিস। আর সবচেয়ে মজার ব্যাপার, লিফটে যখন উঠি, প্রত্যেকটা লিফটের মধ্যেই স্যানিটাইজার আছে, হ্যান্ড স্যানিটাইজার। ছোটো ছোটো বাচ্চারা ধরতে পারে না, তারপরও লাফাইয়া উঠে সেটা দিয়ে সে হাত পরিষ্কার করে। এটা যেন আমার কাছে লাগে তারা এটা নিয়েই জন্ম নিছে, এইটাই তাদের অভ্যাস, এরকম একটা হয়ে গেছে। আমার কাছেই তোস্তা বোধ হয়। কিন্তু এই শিশু বাচ্চাদের এই অ্যাডভান্টেজটা দেখে আমার একদিকে ভালোই লাগতেছে যে এই যে দেখেন কি একটা কষ্টের জীবন এদের জীবনে চলে আসলো। আমরা কত মুক্ত ছিলাম, কত স্বাভাবিক জীবনযাপন করতে পারছি। আর এখনকার শিশু বাচ্চারা ওরা ঘরের থেকে বেরোচ্ছে নাকের মধ্যে মাস্ক দিয়ে, সারাটা রাস্তার মধ্যে এইভাবে চলতেছে এবং মুখের মুখ কখনো খুলতেছে না। এবং যখন একটু যারা একটু মোটামুটি হাঁটতে পারে, চলতে পারে, মা বাবার সাথে যাচ্ছে, আত্মীয় স্বজনের সাথে যাচ্ছে, যেখানেই স্যানিটাইজার পাচ্ছে সেখান থেকেই প্রেস করে নিয়ে হাতের মধ্যে মাখাইতেছে। এটা কাউকে শিখাইতে হইতেছে না, বলতে হইতেছে না। তো এই যে একটা প্র্যাকটিস চলে আসছে নতুন জেনারেশনের উপর, জানি না আল্লাহ পাক এদের ভাগ্যে কী রাখছে এবং সারা জীবন কি এইভাবেই চলতে হবে নাকি আল্লাহই ভালো জানেন। তা আমরা পৃথিবীর যেখানেই থাকি একটা কথা মনে রাখবেন, আপনজন মানুষের, একটা মানুষের সবচেয়ে বেশি আপনজন হলো তার পরিবার, আর তার চেয়ে বেশি আপনজন হলো তার রিলিজিয়াস অর্থাৎ ধর্ম। এখন যদি বলেন যে কিভাবে, দেখেন মনে করেন আপনি একটা ঘরের মধ্যে বন্দী, আশেপাশে কোনো মানুষজন নাই, আপনজন নাই, কেউ নাই। তখন আপনি আল্লাহকে ইবাদত করেন, আল্লাহকে ডাকেন, দেখবেন আপনি স্বস্তি পাবেন। আপনি যে ধর্মেরই হন সেই ধর্মের উপাসনা করেন, সে বন্দিগিটা করেন। মুসলমান হলে নামাজ পড়েন, নামাজ পড়তে কোনো উপকরণ লাগে না। কিন্তু অন্যান্য ধর্মে তো কিছু ধর্ম পালন করতে কিছু উপকরণ লাগে, আগরবাতি, মোমবাতি বা একটা মূর্তি বা বিভিন্ন ধরনের বিভিন্ন ধর্মের মধ্যে যেটা আছে। আমাদের ইসলাম ধর্মে কিন্তু কোনো উপকরণ লাগে না। আপনার জায়নামাজ না থাকলেও চলে, আপনার পরিধানত বস্ত্র যদি ওরকম না থাকে ওই অবস্থায় তাও আপনার চলবে। পানি না থাকলেও আপনি উজু না করে তাই মুম করে আপনি দেখেন, ইসলাম ধর্মটা এমন সুন্দর করে দিছে যে আপনি যে কোনো জায়গায় আপনি ধর্ম পালন করতে পারতেছেন, এখানে কোনো উপকরণের দরকার হয় না। তাহলে আপনি সেটা। আর পরিবার হচ্ছে, দেখেন পৃথিবীতে আমরা মানুষ তো সবাই একদিন না একদিন মরতে হবে, মারা যাইতে হবে। একজন লোক মারা গেলে তার যদি রক্তের সম্পর্কের কেউ না হয়, তাহলে কিন্তু ডেড বডি কিন্তু রিসিভ করতে পারে না। এটা কিন্তু পৃথিবীর সব জায়গায়। তার রক্তের রিলেশন না থাকলে
কোনোদিন তার ডেড বডি গ্রহণ করতে পারবে না, তার ওরকম অথরাইজ পার্সন থাকতে হবে, আর নাহলে রক্তের সম্পর্কে থাকতে হবে, ছেলে মেয়ে ভাই বোন মা বাবা এরকম। কিন্তু আপনার রক্তের সম্পর্কের বাইরের যে আপনজনগুলি আছে এদের কিন্তু পৃথিবীর কোথাও তাদের মানে নাই, শনাক্ত করার কোনো ব্যবস্থা নাই। তাই আপনজন নিজেদের মধ্যে ঝগড়া বিবাদ বা মনোমালিন্য থাকতেই পারে, কিন্তু কেউ কখনো পরিবারের সদস্য অর্থাৎ পরিবারকে বিচ্ছিন্ন করার চেষ্টা করবেন না। এই কোভিড-19 কিন্তু আমাদেরকে অনেক কিছু শিখাই দিয়ে গেছে। যদি এখান থেকে আমরা অনেক কিছু শিখতে না পারি, আমরা এখান থেকে যদি কিছু বুঝাইতে না পারি, আমরা কিছু বুঝতে না পারি, তাহলে আমি জানি না আল্লাহ পাক আমাদের আর কখনো দিবে কিনা। দেখেন পৃথিবীতে কত ধনী ব্যক্তি যারা ইচ্ছা করলে একটা মেডিকেল টিম বাড়িতে নিয়ে চিকিৎসা করা সম্ভব কোটি কোটি টাকা খরচ করে। এই কোভিডের কারণে কিন্তু এই কোটি কোটি টাকা সত্ত্বেও তারা কিন্তু কোথাও যাইতে পারে নাই, কাউকে আনতে পারে নাই। এটা কিন্তু আল্লাহরই একটা ইশারা। অর্থাৎ আমরা পৃথিবীতে অনেক সময় অনেক শক্তি দেখাই অর্থর জন্য, সম্পদের জন্য, বিলাসিতার জন্য, কিন্তু আসলে কোভিড-19 কিন্তু আমাদের দেখাই দিছে এগুলি একদম মিথ্যা। এটা কিন্তু পৃথিবী যেদিন শুরু হয়েছে সেদিন থেকে এগুলি হয়ে আসতেছে। তারপর আমাদের শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওনার হাদিসে এবং আমাদের পবিত্র কোরআনে কিন্তু আমাদের এই সমস্ত জিনিস সুন্দরভাবে পরিষ্কার করে দিয়ে গেছেন। আমাদের প্রতিদিনের জীবন, রাজনীতি, পরিবেশ, পারিবারিক জীবন সব কিছু বিশদ আলোচনা করে গেছেন, কিন্তু আমরা সেগুলি কিন্তু শুনি না। আমরা না শোনার কারণে আমাদের যে আজকে যে অবস্থাটা হয়ে গেছে সেটা হলো যে আমাদের যার যে ক্যাপাসিটি না সেই কাজ আমরা শুরু করতেছি। যে কোনো দিন নৌকা চালায় নাই সে বিমান চালাইতেছে, যার কারণে দুর্ঘটনা হচ্ছে। আবার যে কোনো দিন রেলগাড়ি চালায় নাই সে মানে বাস চালায় নাই সে রেলগাড়ি চালাইতেছে। তা আল্লাহ পাক তো পৃথিবীতে সবার একটা শ্রেণী ভাগ করে দিছে, শ্রেণী বিভক্ত করে দিছে। আমরা যদি পৃথিবীতে সবাই রাজা হই তাহলে জমি চাষ করবে কে, গাড়ি চালাবে কে, দারোয়ান থাকবে কে? তো আল্লাহই শ্রেণী বিন্যাস করে দিছেন আমাদেরকে, যেহেতু আমাদের ওই অবস্থানটাকে সুক্রিয়া করে ওইখানে আমরা কিভাবে ভালো থাকতে পারি এইটাই হলো আমাদের মূল উদ্দেশ্য। কিন্তু আমরা কি সেখানে ভালো থাকতে পারি? আমরা দেখি সে কি করলো, সে কি কহিল, এটা তো আমাদের দেখার ব্যাপার না। এই শ্রেণী বিন্যাসটা কিন্তু আল্লাহ পাকের সৃষ্টি। দেখেন একটা মসজিদে যখন আমরা নামাজ পড়তে যাই, একজন ইমাম আমাদেরকে হাজার হাজার মানুষ পিছে দাঁড়ায় থাকি নামাজ পড়ায়। তো সবাই যদি আমরা ইমাম হই তাহলে নামাজটা কে পড়াবে আর কে কার পিছনে নামাজ পড়বে? এটা কিন্তু আল্লাহ পাকেরই সৃষ্টি। আমাদের পৃথিবীতে আমাদের পরিবারের একজন সদস্য অবশ্যই দায়িত্ব নেবেন, একটা মহল্লার দায়িত্ব অবশ্যই একজনে নেবেন, বা একটা ডিস্ট্রিক্টের দায়িত্ব একজন থাকবে, একটা দেশের দায়িত্ব থাকবে। এটা কিন্তু আল্লাহ কর্তৃক প্রদত্ত, এবং সেটা হতে হবে সৎ এবং নিষ্ঠার সাথে। আপনার পরিবারের সদস্যদের সাথে যদি সম অধিকার না দেন, সমবন্টন না করেন, আপনি যেমন আল্লাহর কাছে মানে ওয়াদাবদ্ধ করতে পারবেন না যে আমি এটা ঠিকভাবে করছি, এটা ঠিক হবে না কোরআন হাদিস অনুযায়ী। বা সব ধর্মে, কোনো ধর্মেই কিন্তু কোনো জায়গায় খারাপ কিছু লেখা নাই যে তুমি এই কাজটা চুরি করো, তুমি অমুকরে খাইতে দিও না, অমুকরে কষ্ট দাও, এটা কিন্তু লেখা নাই। কিন্তু আমার কাছে কথা হলো, আজকে আমরা যদি এই করোনা থেকে যদি অনেক কিছু না শিখতে পারি তাহলে পরে আমাদের শেখার আর সুযোগ নাই। আর বিশেষ করে আমি আরেকটা কথা বলবো যে আমাদের বাংলাদেশের জন্য আমি একটা কথা বলবো, আমাদের বাংলাদেশে ডিজিটাল যুগে এই কোভিডের সময় বিভিন্ন সময় হোক, এখন আমাদের পরিবার কিন্তু একটু আগের মতো সেই সুসংগঠিত পরিবার এখন আর নাই। এখন মা ব্যস্ত, বাবা ব্যস্ত, ছেলেমেয়েরা আদর স্নেহ পায় না। এরাদের ভবিষ্যৎটা যে কোথায় যায় দাঁড়াবে এটা আমি চিন্তা করে কুল পাই না। আমরা কিন্তু অনেক আদর স্নেহ যত্ন নিয়ে জীবনে বড় হয়েছি, গরিবের ঘরেও হইলেও আমরা কিন্তু খুব ধনী পরিবারের সন্তান না। আমার মায়ের আঁচলের গন্ধ আমি এখনও পাই। খেলাধুলা করে দৌড়াই আসলে আমার মা আমার ঘাম মুছে দিত ওই আঁচলটা দিয়ে, খাওয়া দাওয়া করলে মুখটা মুছে দিত। আর এখনকার সন্তানরা তো মায়েরা তো শাড়িই পরে না, আঁচল পাবে কোত্থেকে? যে যাই কি, এটা বর্তমান কালের পরিবর্তন হতেই পারে, কিন্তু আমাদের সন্তানরা বর্তমান যে শিশু সন্তানগুলি যারা অযত্ন, অনাদরে, অযত্নে অন্যের হাতে যেভাবে লালিত পালিত হচ্ছে, আর আমরা অর্থের অন্বেষায় যেভাবে স্বামী স্ত্রী দুজনই ঘরের থেকে বেরোচ্ছি,
হয়তো আমাদের সময়টা ভালো কাটবে ঠিক, তবে আমাদের সামনের এই জেনারেশনগুলি বড় ধরনের মানসিক চাপে এরা ভুগবে। এদের ভিতরে দয়া মায়া থাকবে না, প্রেম প্রীতি থাকবে না, মানসিক অবস্থা ভালো থাকবে না, কারণ এরা তো আমাদের ভালো অবস্থা দেখে নাই। তে প্রত্যেকটা পরিবারকে অনুরোধ করব, যাদের সক্ষমতা আছে তাদের সন্তানদেরকে সময় দেওয়া, সন্তানদেরকে সাথে সঠিকভাবে লালন পালন করা। হ্যাঁ, সন্তানের কাছ থেকে কিছু পাওয়ার আশায় কোনো মা বাবাই তাদেরকে লালন পালন করে না, এটা যুগ যুগ ধরেই আসছে। মধ্যে থেকে কেউ যদি পায়, দেখেন আমাদের বাংলাদেশে অনেক ঘটনা শুনতেছি, বড় বড় শিল্পী, অভিনেতা, ধনী ব্যক্তিরা ছেলে মেয়েদেরকে লেখাপড়া শিখাইতে বিদেশ পাঠাইছে, এখন বাংলাদেশে সে অসুস্থ হয়ে পড়ে আছে, তাকে দেখার লোক নাই। কি নির্মম পরিহাস আমাদের জীবনগুলো। এই সব কিছু যদি আপনারা সবাই যারা এখন আমরা আছি, এগুলির থেকে কিন্তু শিক্ষণীয় ব্যাপার। এটা যদি আমরা শিখতে পারি, তাহলে আমাদের ছেলে মেয়েকে আদর্শভাবে আমরা গড়ে তুলতে পারবো। তে যাই হোক, বিদেশে আমরা আছি, বিদেশেও একই অবস্থা। ছেলে মেয়েদের লেখাপড়া যতই যাই করাই, এরা এই দেশের কালচারের সাথে এমনভাবে মিশে গেছে, এদের মধ্যে যে আমাদের মধ্যে যে ভ্রাতৃত্ববোধ, মাতৃত্ববোধ, পিতৃত্ববোধ যে জিনিসটা জাগরণ থাকে বা জাগরিত হয়, সেই জিনিসটা কিন্তু এখন আর এদের মধ্যে নাই। এরা কিন্তু এই জায়গার মধ্যে থাকে না। তে আমার কাছে কথা হলো যে পৃথিবীর সব দেশই এখন তো ঊর্ধ্বগতিতে আগায় চলতেছে। এই গতির মধ্যে থেকে আমাদেরকে নিজেদেরকে কিছুটা কন্ট্রোল করে যতটুকু ভালো কিছু করা যায় সেই জিনিসটা চেষ্টা করতে হবে। তা আমরা সিঙ্গাপুরে তে যেভাবে আসি পরিবার পরিজন নিয়ে, বলা চলে একেবারে খারাপও না। অর্থনৈতিক দিক দিয়ে মন্দা সবসময় ছিল, তো কোভিডের কারণে এখন যে মন্দা ভাব আসছে, সেই মন্দা ভাবের থেকে বিশেষ করে চাকরিজীবী যারা আছে, যারা চাকরি হারায় নাই, তারা মোটামুটি ভালো আছে। আর অনেক লোক চাকরি থেকে চাকরি হারাইছে, তাদের অবস্থা একটু খুব শোচনীয়। আর অনেক বাংলাদেশি প্রবাসী আমাদের আছে, যাদের কোম্পানিতে প্রচুর কাজকর্ম নাই, তারা অনেক সময় বৈশা থাকে, তাদের বেতন অনেক সময় হয়তো যতটুকু কাজ করে ততটুকু পয়সা দেয়, এর বেশি তাদেরকে দেয় না। এইভাবেও সবাই মোটামুটি আর্থিকভাবে আস্তে আস্তে আমরা ক্ষতির দিকে চলে আসতেছি। আর আমার মতন ছোটোখাটো ব্যবসায়ী যারা আছে, তাদের অনেক সমস্যা। তা আমাদের তো সব কিছুই মেনটেন করে চলতে হইতেছে। এখন দেখা গেছে আমার 4 জন স্টাফ আসলো, সেখানে 1 জন রাখছি, অথবা যার 2 জন ছিল সে 2 জনকে বিদায় করে সে মালিক নিজেই এখন একা কাজ করতেছে, অথবা যার 20 জন ছিল সে 10 জন করে ফেলছে। তো নিজে 10 জন করছে, কিন্তু আরও 10 জনের তো একটা ফ্যামিলি আছে, 10টা ফ্যামিলি আছে, তাদের অবস্থা তাহলে শোচনীয় হয়ে যাইতেছে। তো কোভিডের কারণে সিঙ্গাপুরের অর্থনৈতিক পরিস্থিতি এখন পর্যন্ত ওইভাবে কোনো পরিবর্তনশীল আসে নাই। এখনও সরকার ক্ষতির মধ্যেই আছে, ভর্তুকির মধ্যেই আছে। এই যে ভ্যাকসিনগুলি আনছে অর্থ ব্যয় করে, কোনো ব্যক্তির কাছ থেকে কোনো পয়সা নিচ্ছে না, তার কোনো চার্জ নিচ্ছে না, কোনো পয়সার বিনিময়ে না, ফ্রি এই ভ্যাকসিনগুলি সিঙ্গাপুরের সমস্ত প্রবাসী বলেন, চাকরিজীবী বলেন, বাংলাদেশি বলেন, শ্রমিক বলেন, জনসাধারণ বলেন, সবার জন্য ফ্রি বিতরণ করা হচ্ছে। তো এই যে অর্থনৈতিক যে মন্দাটা যাচ্ছে, এটা যদি আরও 1 বছর 2 বছর চলতে থাকে, তখন সরকারই বা আমাদের জন্য কি করবে, আর আমাদেরই অস্তিত্ব কোথায় থাকবে। তে যাই হোক, আপনারা দেশে থাকেন, বিদেশে থাকেন, যেখানেই থাকেন, সবাই নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন, এবং নিজের পরিবারকে অবশ্যই, এবং আল্লাহ, এই 2 জনই আপনার জীবনের সবচেয়ে কাছের বন্ধু। তারপরে আপনার আশেপাশে বন্ধু বান্ধব, প্রতিবেশী, তারা তো থাকবেই, তাদের তো রাখবেনই। কিন্তু আপনারা, আমি অনুরোধ করব যে এই করোনার থেকে যদি আমরা এমন কিছু না শিখি বা এমন কিছু বুঝতে না পারি, তাহলে আমাদের দিনগুলি গেল যেভাবে কষ্ট করে, আমাদের নতুন প্রজন্মদের জন্য এটা খুব ভয়াবহ এবং খুব খারাপ একটা দিক নিয়ে আসবে। আমরা যদি এখন থেকে আমাদের পারিবারিকের মধ্যে সুন্দর ব্যবহার বা পারিপার্শ্বিক অবস্থা, সুন্দর একটা সমাজ গঠন করা, আমরা যদি সুন্দরভাবে এগুলি করতে পারি, হিংসা প্রতিহিংসা বাদ দিয়া, অহংকার বাদ দিয়া, তাহলে আমার মনে হয় আমাদের ভবিষ্যৎ প্রজন্মগুলি আগামীতে অবশ্যই ভালো থাকবে। আমি আশা করি আপনাদের সামনে আমি আবারও আসব। আমি মনে হয় অনেক কিছু বলে ফেললাম, কিন্তু কথাগুলি যাই বললাম সবগুলি আমার নিজের জন্য না, সবার জন্যই বললাম। আমি খুব সাধারণ একজন মানুষ। যদি মনে করেন আমার এই কথাগুলির থেকে আপনাদের বোঝার কিছু আছে, তাহলে আমি ধন্য মনে করব। আশা করি আপনারা যে যেখানে আছেন, ভালো থাকবেন। আবার অবশ্যই আপনাদের সাথে ইনশাল্লাহ দেখা হবে।
পরবর্তীতে ইনশাল্লাহ আপনারা অবশ্যই আমার জন্য একটু দোয়া করবেন, আমিও যেন ভালো থাকতে পারি, আপনারাও যেন ভালো থাকতে পারেন, আমি সেই দোয়াই করি। আসসালামু আলাইকুম। এই যে দেখেন বাচ্চা কাচ্চাদের যে খেলার স্পটগুলি একদম ফাঁকা। এই মাঠের মধ্যে কিছু লোকজন এই যে মোটামুটি এখন এসে বসছে, এই অবস্থাটা আগে কখনো ছিল না। এখন এই যে মাঝে মধ্যে দুই একজন মানুষজন দেখা যাচ্ছে, বাচ্চা কাচ্চারা একটু বেশি।
প্রায় এখানে সন্ধ্যা হয়ে আসতেছে। বিয়ে শাদিও হচ্ছে এর মধ্যে।
এখানে সূর্য প্রায় ডুবন্ত প্রায়, আর একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে। তাই আপনারা সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। এই বর্তমানে সিঙ্গাপুরের বর্তমান পরিস্থিতি, হয়তো ভবিষ্যতে যদি ভালো পরিস্থিতি হয় আপনাদের সাথে দেখা হবে, দেশ বিদেশ থেকে লোকজন এখানে আসবে, আমরাও আমাদের মাতৃভূমিতে ফিরে যেতে পারবো, এই আশাই রাখি। আপনারা সবাই দোয়া করবেন এবং নিরাপদে থাকার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম, আমি আবার ফিরে আসতেছি আপনাদের সাথে। আমার সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। এখন আমরা সিঙ্গাপুরের, আমি মেরিনা গার্ডেনের একটা অংশে আসছি। আপনারা দেখেন যে জায়গাটা অনেক জনবহুল জায়গা ছিল, সেই জায়গাটা একদম নির্জন, কোনো মানুষজন নাই। কিন্তু আমাদের লোকাল কিছু লোকজন আছে, বাচ্চা কাচ্চা, এরা একটু খেলাধুলা করতেছে। হয়তো আপনারা দেখতে পারবেন জিনিসটা, আপনারা একটু যদি ঘুরাই টুরাই দেখি আপনারা দেখতে পারবেন যে দেখেন আমাদের বর্তমান পরিস্থিতিগুলি কি আছে। এখন তো কয়েকটা শিপ টিপ দেখা যাচ্ছে, কিন্তু আগে এগুলিও ছিল না মোটামুটি। এখন আবার এই যে নতুন করে আবার শুরু হয়েছে আর কি। দূর থেকে দেখতে পাচ্ছেন যে ফ্লাইটটা কিন্তু এখন বন্ধ, ওইখানে কোনো লোকজন নাই। হ্যাঁ, ওইটা এখন টোটালি বন্ধ আছে। আর ওই যে মেরিনা বের সেই হোটেলটা, মেরিনা হোটেলটা দেখেন। আকাশে কিছু ঘুড়ি দেখা যাচ্ছে, দেখেন কিছু ছেলেমেয়েরা এখন একটু স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। এখন তারা দু একটা ঘুড়ি টুড়ি উড়াইতেছে, এবং এটা ক্ষণিকের জন্য, এখন ওইভাবে ফলভাবে এখনো শুরু হয় নাই। আমরা বাইরে আসছি, এখানে মাস্ক ছাড়া কথা বলা যায় না বা সামনে আসা যায় না। এখানে ভলেন্টিয়ার আছে, তারা দেখলে পরে ফাইন করে অনেক সময়। প্রিয় দর্শক, আপনারা যারা কিছু ভিডিও স্ক্রিপ্ট দেখেছেন যে সিঙ্গাপুরে কোভিড-19-এর আগে জনগণ কিভাবে একটা জায়গায় জড়ো হতো, হাজার হাজার লোক, এবং কোভিডের পরে যে শূন্যস্থানগুলি দেখাইছি, তখনই বুঝতে পারেন যে কী পরিস্থিতি। আর সবচেয়ে মজার ব্যাপার একটা দৃশ্য আছে, দেখবেন যে সেখানে মোস্তফা শপিং সেন্টার, একটা জনবহুল এলাকা, যেখানে 24 ঘন্টা হাজার হাজার মানুষের চলাফেরা। সেই কোভিড-19-এর কারণে সেখানে এক ধরনের জলজ প্রাণী কিভাবে সেখানে তাদের বিস্তার লাভ করছে, এটা একদম ধারণকৃত ক্যামেরার মধ্যে একদম বাস্তব একটা জিনিস, যা জীবনেও বিশ্বাস করা সম্ভব না। যে কতগুলি জলজ প্রাণী, তারা কি আনন্দে, কি উৎসাহে তারা এমন একটা জায়গায় মোস্তফা গেটের ঠিক সংলগ্ন অবস্থায় চলে আসছে।
তে আপনারা হয়তো পৃথিবীর বিভিন্ন জায়গায় এই ধরনের অনেক ঘটনাই ঘটছে। তো সিঙ্গাপুরের জন্য এটা বিরাট একটা আশ্চর্য ব্যাপার, কারণ সিঙ্গাপুরে তো বন জঙ্গল খুব একটা বেশি না। তাছাড়া এই ধরনের পশু পাখি বা প্রাণী এই ধরনের একটা পরিস্থিতি আসার কথা না। তারপরও প্রাকৃতিক নিয়মের কারণে, এইগুলি প্রাকৃতিক কারণে এইখানে চলে আসছে, যার কারণে আমরা দেখতে পারছি বা পেরেছি। এখন আর সেগুলি নাই, এখন মানুষ মোটামুটি কিছু না কিছু চলাফেরা করতেছে, সব দিকেই তারা আছে। সে মোটামুটি স্থানীয় লোকজনদেরই চলাফেরা বেশি, কিন্তু ফরেনার যারা ট্যুরিস্ট, যাদের কারণে এই জায়গাটা গমগম থাকার কথা বা অনেক কোলাহল থাকার কথা, সেই জিনিসটা এখন আর নাই এখানে। আমরা কিছু করার নাই, এখন পরিস্থিতি যখন যেরকম সেরকমই থাকতে হবে আমাদের। আর একটা লরির মধ্যে দেখতে পাচ্ছেন যে আমাদের ওয়ার্কার বা শ্রমিক ভাইয়েরা কিভাবে গাড়িটার মধ্যে যাচ্ছে। যখন সুস্থ ছিল, পরিবেশ ভালো ছিল, তখন এরকম একটা লরির মধ্যে 20-30 জন বৈশা গাদাগাদি করে এরা কাজে যাইত। কিন্তু কোভিডের কারণে যখন একটু সমস্যা হয়েছে, তখন নিরাপত্তার খাতিরে সেটাকে কি ধরনের বক্স টাইপ করে একটা গাড়িতে 10 জনের বেশি লোক নিতে পারতেছে না, দেখছেন আপনি। সেই জিনিসটা এইভাবে এখনও চলতেছে। এটা কতদিন থাকে আমরা জানি না, হয়তো এটা আরও বেশ কিছুদিন চলতে পারে। এখন সিঙ্গাপুরে ফেজ 3 চলতেছে, এখন ফেজ 4 কবে আসবে সেটা আল্লাহ পাকি জানেন। এখন সেটার উপর আমরা ডিপেন্ড করতেছি, এবং বহিরাগতদেরকে যতদিন পর্যন্ত ঢুকতে দেওয়া না হবে এবং তারা এই দেশে আসতে না পারবে, ততদিন পর্যন্ত সিঙ্গাপুরের ব্যবসা বাণিজ্য যা কিছুই বলেন, কোনো কিছুই চাঙ্গা হওয়া সম্ভব না। আমি মেরিনা বে গার্ডেনের উপরের থেকে আমি এই ছবিগুলি নিচ্ছি, হয়তো আপনারা যারা আসছেন তারা হয়তো জায়গাটা চিনবেন। এটা খুব পরিচিত একটা জায়গা। তো এই দেখেন, মাঠের মধ্যে কিছু ছেলেপেলেও দেখা যাচ্ছে, এরা খেলাধুলা করতেছে। মোটামুটি একটু স্বাধীনতা আসছে, আর এই মাঠের মধ্যে মোটামুটি অনেক ছেলেপেলেরা বসে আছে, সবে স্থানীয়। সিঙ্গাপুরের এখনও এই জিনিসগুলি এখনও হয় নাই, যে মানে পর্যটকদের জন্য এখনও খুলে দেওয়া হয় নাই, যার কারণে এগুলি এখনও অনেকটা বন্ধ অবস্থায় পড়ে আছে। এই হলো সিঙ্গাপুরের বর্তমান অবস্থা। তো সিঙ্গাপুরের যে অর্থনৈতিক অবকাঠামো, ট্যুরিজম বোর্ডের জন্য যে কাজগুলি করা হয় সেগুলি টোটালি বন্ধ। এখন স্থানীয় লোকজনরা এখানে তাদের নিজের জীবন জীবিকা চালানোর জন্য যা করার দরকার, এরা তো আর দেশের বাইরে যেতে পারবে না, অন্য দেশে যেতে পারবে না, যেহেতু তারাই নিজেরাই এখন এই দেশের যতটুকু সম্ভব অতটুকু কাজকর্ম করতেছে। এই হলো বর্তমান পরিস্থিতিটা। আপনারা দেখতেই পাচ্ছেন যে সাগর নিস্তব্ধ। অন্যান্য সময়ে জাহাজ চলাফেরা করে, বিভিন্ন ধরনের ভিড় চলাফেরা করে, খুব সচল থাকে এলাকাগুলো, কিন্তু এগুলি কোনো না কোনো কারণে এখন প্রতিবন্ধকতার মধ্যে আটকে আছে। দেখেই বুঝতে পারতেছেন যে এই অবস্থাগুলি কী। আমাদের শ্রমিক ভাইয়েরা যখন সিঙ্গাপুরে এখনও তারা স্বাধীনভাবে বাইরে আসা যাওয়া করতে পারে না, চলাফেরা করতে পারে না, এখনও তাদের নিজস্ব একটা গণ্ডির মধ্যে থেকেই তাদেরকে বাইরে আসতে হয়। তো এই পরিস্থিতিতে এখনও চলতেছে, তবে বর্তমানে সিঙ্গাপুরে কাজকর্ম একেবারেই কম। বেশিরভাগ শ্রমিকই ঘরে বসা থাকে, আবার কিছু কিছু আছে তারা কন্টিনিউ কাজকর্ম করে। কোভিডের সময় অনেকটা সুবিধা ছিল, সরকার কিছু অর্থনৈতিক সাহায্য করছে। এখন তো এই ধরনের সাহায্য নাই, যার কারণে যার যতটুকু কর্ম করে, যার কত কাজ বেশি করে, সে ততটুকু পয়সা বেশি পায়। তো আপনারা বাংলাদেশে যারা আছেন তাদেরকে অনুরোধ করব, যারা প্রবাসীর আত্মীয় স্বজন আছেন, স্ত্রী আছেন, ছেলে মেয়ে আছেন, তারা সবাই যেন একটু সাবধানে পয়সাপাতি খরচ করবেন। কেন এখন কিন্তু আগের মতনটাও রেমিটেন্স বাংলাদেশে দিতে পারবে না ওয়ার্কাররা, কারণ তাদের ইনকাম এখন কমে গেছে। আর যারা বিদেশের মধ্যে ব্যবসায়ী আছে বা বাংলাদেশেও ব্যবসায়ীদের অবস্থা বেশি খারাপ, চাকরিজীবীদের অবস্থা একটু ভালো। তা আপনারা
সবাই যার যার অবস্থান নিজেরা সৃষ্টি করে চলার চেষ্টা করবেন। কেন প্রবাসে থাকা মানে খুব যে আনন্দ তা না। আমরা অনেক দুঃখ কষ্ট অভাব অনটনের মধ্যে থেকেও আমাদের আর কখনো বুঝতে দেয় না আপনাদেরকে। কিন্তু এই পরিস্থিতি মোকাবেলা করার জন্য আপনারা অবশ্যই আপনাদের পরিবারের অর্থনৈতিক ব্যাপারগুলি একটু সাবধানে খেয়াল করবেন। আর আপনাদের আত্মীয় স্বজন যারা বিদেশে আছে তাদের উপর চাপ সৃষ্টি করবেন না। কারণ আপনারা যখন কোনো জিনিস আবদার করেন বা কোনো জিনিস ছেলেমেয়ের জন্য চান, তার বাবা হোক ভাই হোক আপনজন হোক সবাই এটা ব্যস্ত হয়ে উঠে তাদেরকে পরিপূর্ণ করার জন্য। সেটা করতে যায় অনেক সময় হিমশিম খাইতে হয়, অনেকের মাসের বেতন পায় না, অনেক সময় টাকা পয়সা থাকে না, একটা জিনিস পাঠাতেও অনেক টাকা খরচ হয়। সেই দিকগুলি খেয়াল রেখে তাদের উপর চাপ সৃষ্টি করবেন। আর এখন পরিস্থিতি তো অনুকূলে না, ইচ্ছা করলে আপনাদের সাথে একমাত্র টেলিফোন যোগাযোগটা ছাড়া এখন অন্যান্য সমস্ত যোগাযোগই একটু লেট হয়ে গেছে, যেহেতু সেই লেটগুলি আপনাদেরকে খুব সাবধানে হ্যান্ডেল করতে হবে। তা না হলে পরে হয়তো যে কোনো সময় আপনার একটা পরিস্থিতির মোকাবেলা হইতে পারেন এবং কোনো সমস্যা হইতে পারে। তাই আমি আশা করব আপনারা আমার কথাগুলি বুঝতে পারছেন এবং আপনারা সাবধানে থাকবেন। বিশেষ করে প্রবাসী পরিবারে আত্মীয় স্বজন যারা আছেন, আপনাদের টাকা পয়সা এখন রেগুলার অনেকে হয়তো পাঠাতে পারবে না, অনেকের বেতন পায় না ঠিকমতো। সেই সমস্ত দিকগুলি সাবধানে চলবেন এবং যতটুক সম্ভব নিজেরা মিতব্যয়িতার সাথে ফ্যামিলি চালানোর চেষ্টা করবেন, এটা আমার অনুরোধ। কারণ প্রবাসীদের অর্থ না পাইলে তো তার ফ্যামিলি চলতে পারে না, তাদের তো আর বিকল্প কোনো ব্যবস্থা নাই। সেক্ষেত্রে আপনারা অবশ্যই কিছু সেভ করবেন এবং যত স্বল্প খরচে এখন চলা যায় সেই ব্যবস্থাই করবেন। তাই আশা করি আপনারা ভালো আছেন। আমি আবার আসতেছি আপনাদের সাথে দেখা করার জন্য। আমি সামনে আবার আপনাদের কথা বলবো। পাখির কলরব, বেশ উন্মুক্ত হওয়ায় প্রাকৃতিক নিয়মে পাখির ডাক শুনতে। ঘুরি উড়াইতেছে আকাশে দেখেন।
পার্কের অনেকটা জায়গা খালি। এই জায়গাগুলিতে পার্কিং সহজে পাওয়া যায় না। সন্ধ্যার বাতি জ্বলে উঠছে, সূর্য অলরেডি ডুবন্ত অবস্থায়। ওকে শ্রোতা বন্ধু, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আমার দেখা হবে।